ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিও পর্বে স্বাগতম। এর আগে তোমরা জানো আমরা কথা বলেছিলাম বিশ্বগ্রাম নিয়ে, বা ইংরেজিতে যাকে বলেছিলাম গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, বিশ্বগ্রাম নিয়ে, এই বিশ্বগ্রাম নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা করার জন্য কি কি উপাদান দরকার সেগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি লাগবে, ডেটা লাগবে এবং মানুষের সক্ষমতা বা ক্যাপাসিটি লাগবে। আজকে আমরা দেখব বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। তো বিশ্বগ্রামের ধারণার সাথে প্রধান উপাদানসমূহ নিয়ে কথা বলতে গেলে এক নম্বরেই আসবে কার নাম? যোগাযোগের নাম। যোগাযোগ। কারণ বিশ্বগ্রাম আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দরভাবে সুযোগ করে দিয়েছে সেটি হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগ অতীতের যে কোনো সময়ের চাইতে এখন যোগাযোগটা অনেক সহজতর এবং অনেক সুলভ বা খুব সস্তায় করা যায়। হ্যাঁ, এই যোগাযোগ। তারপরে ২ নাম্বার আমরা যে কথাগুলো বলতে পারি বিশ্বগ্রাম নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে তোমার শিক্ষা বা চিকিৎসা, এরকম অনেক কিছু আছে, তো আমরা একে একে বলবো। ২ নাম্বারেই আমরা ধরি কর্মসংস্থান। কর্মসংস্থান। ৩ নম্বরে আমাদের কাছে আসবে শিক্ষা। তারপরে ৪ নম্বরে আমরা বলতে পারি চিকিৎসা। তারপরে ৫ নম্বরে বলতে পারি গবেষণা। এই ৫টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরপরে সময় পেলে পরবর্তী উপাদানসমূহে যাব। তো প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটি হচ্ছে শিক্ষা। দেখো, যোগাযোগ। যোগাযোগ আগে আমরা কিভাবে যোগাযোগ করতাম? কোনো একটা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হলে আমাদের কি করতে হতো? একটা তথ্য, যেমন যে কোনো একটা কিছু, নিউজ যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হতো? কাউকে পাঠাতে হতো, ফিজিক্যালি কেউ যেত, অর্থাৎ সেখানে গিয়ে সে তথ্যটা পৌঁছে দিত। আর এখন আমাদের কি ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন পড়ে? প্রথমেই সবচেয়ে প্রধান এবং সহজলভ্য যোগাযোগ মাধ্যম হিসেবে কথা আসলে আমাদের কার কথা আসবে? মোবাইল। হ্যাঁ, মোবাইল ফোনের মাধ্যমে আমরা অন্তত দেশে বিদেশে খুব সহজে যে কোনো তথ্য পৌঁছে দিতে পারছি, যে কোনো একটা কথা এবং কোনো নিউজ সরাসরি তার কাছে পৌঁছে দিতে পারছি। তো এছাড়াও অন্যান্য আরও যদি আমরা ফর্মাল কোনো নিউজের কথা চিন্তা করি, মোবাইল ফোনে পেলে খুবই ভালো, কিন্তু মোবাইল ছাড়াও অন্যান্য আরও কিছু যোগাযোগ মাধ্যম আমরা আলোচনা করব এখানে, সেগুলোও খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথমেই সেই কথাটি আসবে, কার কথা? ইলেকট্রনিক মেইল। তোমরা আস্তে আস্তে এগুলোর সাথে পরিচয় হবে যাদের পরিচয় নেই। ইলেকট্রনিক মেইল। মেইল আগে ছিল কি, বা ডাক ছিল কি? পুরোনো দিনে পোস্ট অফিস ছিল, তোমরা দেখে থাকবে পোস্ট অফিস। সেই পোস্ট অফিসের মাধ্যমে যাদের আত্মীয় স্বজন বিদেশে থাকতেন কিংবা দূরে থাকতেন, তারা সবাই কোনো তথ্য পাঠাতে হলে তারা পোস্ট অফিসের মাধ্যমে গিয়ে চিঠি পাঠাতেন, এরকম খামে করে চিঠি পাঠাতেন। সেই চিঠিটা কে নিয়ে আসতো? ডাকপিয়ন নিয়ে আসতো। আর এখন তুমি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তিকে যদি কোনো নিউজ বা চিঠি পাঠাতে চাও, তাহলে তাকে তার একটা মেইল বক্স আছে। হ্যাঁ, প্রত্যেকেরই একটা ইমেইল আইডি থাকে। এটাকে ইলেকট্রনিক মেইলকে আমরা সংক্ষেপে কি বলি? ইমেইল। প্রত্যেকের এরকম একটি ইমেইল আইডি থাকে। সেই ইমেইল আইডি বা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসে তুমি যদি কোনো মেইল পাঠিয়ে রাখো, তাহলে সেটা গিয়ে তার মেইলের ইনবক্সে জমা হবে, অর্থাৎ তার একটা মেইল বক্স থাকে। সেই মেইল বক্সে গিয়ে পড়ে থাকবে এবং সে যখনই ওইটাতে ঢুকবে তখনই সে দেখতে পারবে তার মেইল বক্সে কেউ একজন মেইল করেছে। সে তখন এটা ওপেন করে পড়তে পারবে। হ্যাঁ, আর মোবাইল ফোন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল ফোনগুলো এখন তোমরা শুনে থাকবে স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোনগুলোতে সবসময় ইন্টারনেট কানেক্টিভিটি অন করে রাখা যায়।
সো সেই স্মার্টফোনের মাধ্যমে আমরা ইন্টারনেটে কানেক্টেড থাকলে সেই মোবাইল ফোন থেকেই আমরা ইমেল চেক করতে পারবো। এই ইমেলটা চেক করে দেখতে পারবো আমাদেরকে কেউ কোনো মেইল পাঠিয়েছে কি না। হুম এইটা একটি অন্যতম প্রধান হাতিয়ার বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, যে ইলেকট্রনিক মেইল। তারপরে ইলেকট্রনিক মেইলের পরে যদি আমরা সেকেন্ড অপশনে যেতে চাই, তাহলে তোমরা দেখবে যে পরবর্তী দ্বিতীয় অপশনে যদি যাই, তাহলে তোমরা পরিচিত হবে ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং। হ্যাঁ, টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং কনফারেন্সিং তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে মোবাইল ফোনে এখন কনফারেন্স একটি অপশন আছে। মোবাইল ফোনে কনফারেন্স করা যায়। কনফারেন্স কি, তুমি ধরো এখানে একজন ফ্রেন্ড আছে, তুমি তার মোবাইলে কল দিলে, এখানে আরেকজন ফ্রেন্ড আছে, তুমি তার মোবাইলে ফোন দিলে। হ্যাঁ, এখন তোমাদের তৃতীয় আরও একজন ফ্রেন্ড আছে এখানে, তুমি তার ফোনেও ফোন দিতে চাচ্ছ, অর্থাৎ তিনজন বা চারজন, এখানে ধরো আরেকজন ব্যক্তি আছে, তিনজন একটা জিনিস নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, তো সেই আলোচনা করার জন্য কি করতে হবে, আমরা তো মোবাইল ফোনে জানি কি সাধারণত একজন একজনের সাথে কথা বলতে পারে, তাহলে তুমি তার সাথে কথা বলে তার তথ্যটা আবার তাকে দিতে হবে, এবং সেটা সে কি বলে তখন তার কোনো ওপিনিয়ন আছে কিনা সেটা একটা বড় ব্যাপার। তো সেগুলো নিয়ে ঝামেলা হতে পারে। বাট টেলিকনফারেন্সিং তোমাকে কি সুযোগ করে দিচ্ছে, এই যে তিনজন ব্যক্তি, তোমরা তিনজন ফ্রেন্ড, এই তিনজন ফ্রেন্ড একসাথে তিনজনের সাথে কথা বলতে পারবা। তুমি যখন কথা বলবে তখন অন্য দুইজন শুনবে এবং বলবে, সে যখন বলবে তখন অন্য তোমরা শুনতে পারবে, অর্থাৎ একটা আলোচনা করতে পারবা। এটাকে বলা হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা বর্তমানে অনেক কিছু মিটিং বা সভা সভা করতে পারি। হ্যাঁ, টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে। তারপরে অন্য যদি আরেকটি অপশন নিয়ে, থার্ড অপশন নিয়ে কথা বলি, থার্ড কমিউনিকেশনের সবচেয়ে থার্ড যে অপশনটা, সেটা আরও জনপ্রিয় এখন, সেটা হচ্ছে সরাসরি ভিডিও কনফারেন্সিং। হ্যাঁ, ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে মোবাইল ফোনে যেরকম কথা বলছি, এরকম আমরা মোবাইল ফোন, স্মার্টফোন হতে পারে যেটাতে ফ্রন্ট সাইডে ক্যামেরা থাকে, অথবা আমরা কম্পিউটারের বা ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে এখানে একজন কথা বলবে, এইখানে একজন কথা বলবে, সে অন্যদেরকে দেখতে পারবে, এই স্ক্রিনে দেখতে পারবে। হ্যাঁ, এইভাবে অনেকেই একসাথে কথা বলা যায় ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ তোমরা যখন একটা মিটিং বা সভা হবে, সেই সভার প্রত্যেককে দেখতে পারবে এবং তাদের কথাও শুনতে পারবে। তো এই ভিডিও কনফারেন্সিংয়ে একে অন্যকে দেখতে পারে, সামনাসামনি কথা বলতে পারে মনিটরের সামনে। তোমরা এখন ইদানিং দেখে থাকবে টিভি চ্যানেলগুলোতে এরকম স্ক্রিনে এখানে একজন ব্যক্তি থাকে, এখানে একজন ব্যক্তি থাকে, এখানে একজন ব্যক্তি থাকে, অর্থাৎ তারা আসলে কেউই টিভি সেন্টারে যায়নি, বাট তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। বাট তারা একটা স্কাইপি নামে একটা সফটওয়্যার আছে, তোমরা পরিচিত হবে, SKYPE, স্কাইপি। এরকম ইয়াহো মেসেঞ্জার আছে, ইয়াহো মেসেঞ্জার, এরকম অনেক কিছু সফটওয়্যার আছে। হ্যাঁ, যেই সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও কনফারেন্সিং করা যায়। তো স্কাইপি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার, স্কাইপি। সেই স্কাইপির মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বসে কথা বলছে, বাট সেটাকে একটা স্ক্রিনে নিয়ে আসা হচ্ছে। এখন সে হয়তো অন্যদেরকে দেখতে পাচ্ছে, অন্যরা তাকে দেখতে পাচ্ছে, সবাই সবাইকে দেখতে পাচ্ছে, বাট আমরা সবাইকে একসাথে করে দেখতে পাচ্ছি টিভিতে। যখন কোনো লাইভ টক শো হয় বা যে কোনো আলোচনা হয়, সো এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো তোমরা বই পড়ে এই সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবে। তো প্রথম যে অপশনটা ছিল আমাদের যোগাযোগ, সেই যোগাযোগ নিয়ে আমরা কথা বললাম, এই যোগাযোগ। তারপরে দ্বিতীয় যে অপশনটা, সেটি হচ্ছে, দ্বিতীয় যে উপাদানটা, সেটি হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, তো কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কর্মসংস্থান 2 নাম্বার ছিল আমাদের কর্মসংস্থান। কর্মসংস্থান আগে তোমরা একবার চিন্তা করো যে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলছে।
এবং কারণ কি, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি না হলে বেকারত্ব বাড়বে। বাট বর্তমানে কি হচ্ছে, আগে কেউ যদি এই আমেরিকাতে গিয়ে বা সৌদি আরবে গিয়ে বা দুবাই গিয়ে কোনো কাজ করতে চাইতো, তাহলে তাকে কি করতে হতো, সেই দেশে যেতে হতো। এখন আহ, এখন ইন্টারনেট বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির কল্যাণে গোটা পৃথিবীতেই তোমার ওয়েবসাইটের মাধ্যমে তুমি জানতে পারছো যে কোথায় কি কাজ আছে। তখন তুমি সেটা বাংলাদেশে বসেই তাদের আইসিটি ব্যবহার করে তার সেই কাজ করে দিতে পারছো, এবং সে তোমাকে ইন্টারনেটের মাধ্যমে তোমার পারিশ্রমিক দিতে পারছে। সো এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। মানে আগে তোমরা একটা নতুন ওয়ার্ড শুনে থাকবে, ফ্রিল্যান্সিং। হুম, যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। হুম, এই ফ্রিল্যান্সাররা আসলে কারো অধীনে চাকরি করে না, তারা ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন তোমরা ওয়েবসাইট নাম শুনে থাকবে www.odesk.com, তারপরে freelancer.com, elancer.com, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে গোটা পৃথিবীর সব মানুষ যাদের কোনো কাজ করানো দরকার হয় তারা সেখানে কাজগুলো দিয়ে রাখে। তারপর তুমি সেখান থেকে কাজ ম্যানেজ করে তুমি বাংলাদেশে বসেই তুমি ওই আমেরিকার একটি কাজ করে দিতে পারছো, এবং সে তোমাকে ইন্টারনেটে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ওই পেপালের মাধ্যমে, তোমরা পেপাল নাম শুনে থাকবে, পেপালের মাধ্যমে সে তোমাকে টাকাটা পে করে দিচ্ছে। হুম, অর্থাৎ আমাদের জন্য এখন কর্মসংস্থানের সুযোগটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমরা যদি কাজ শিখতে পারি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের কাজ করতে পারবো। এবং তোমরা জেনে খুশি হবে, বাংলাদেশ মোটামুটি প্রতি বছরই মিলিয়ন ডলার আয় করছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। হ্যাঁ, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আরো অনেক এগিয়ে গেছে। সো কর্মসংস্থানের ক্ষেত্রেও আমাদেরকে আহ, ব্যাপক একটা সুযোগ করে দিয়েছে কে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে যদি আমরা চিন্তা করি, পরবর্তী যে বড় একটা উপকারিতা আমরা চিন্তা করছি, সেটি হচ্ছে শিক্ষা। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে যেমন তোমরা চিন্তা করো, আজকে এই যে অনেকেই আছে যারা ইন্টারনেটে অনেক শিক্ষামূলক তথ্য দিয়ে থাকে, বা অনেক ওয়েবসাইট আছে যারা শিক্ষামূলক ওয়েবসাইট দিচ্ছে, এবং আমি এই যে ভিডিও তৈরি করছি তোমাদের জন্য, এই ভিডিওগুলোও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে, আমি আগেও বলেছি। সো এই প্রতিটা জিনিসই আমরা করতে পারছি কার কল্যাণে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। শিক্ষা এখন অনেক সহজ হয়ে গিয়েছে তোমাদের জন্য বা আমাদের জন্য। শিক্ষা যেমন কি, আমরা পাঠ্য বিষয়বস্তু কি হবে, পাঠ্য বিষয়বস্তু আমরা ঠিক করতে পারছি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। বিষয়বস্তু কি হবে, তারপরে পাঠদান পদ্ধতি কি হবে, পাঠদান পদ্ধতি, পাঠদান পদ্ধতিতে পরিবর্তন এসেছে। তোমরা আগে বোর্ডে একটা চিত্র এঁকে বোঝাতে গেলে, কোনো কিছু বোঝাতে গেলে বোর্ডের চিত্র আঁকতে হতো, এবং সেটা ততটা সুন্দর হতো না, বা বাস্তবতার সাথে এত বেশি একেবারে রিয়েল বা বাস্তব চিত্র উপস্থাপন করা সম্ভব হতো না। বাট এখন তোমরা জানো যে স্লাইডের মাধ্যমে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা অন্যান্য আরও স্লাইডের মাধ্যমে সরাসরি সেখানে পর্দার মধ্যে, পর্দার একটা কম্পিউটারের সাহায্যে পর্দায় সেই চিত্র দেখানো যাচ্ছে, এবং কিভাবে সেটি গঠন কি, বিভিন্নভাবে আলোচনা, সেটা নিয়ে অনেক অ্যাঙ্গেল থেকে আলোচনা করার সুযোগ হচ্ছে। তারপরে মূল্যায়ন, উত্তরপত্র মূল্যায়ন যদি চিন্তা করো তোমরা, ইন্টারনেটে বিভিন্ন পরীক্ষা দেওয়া যায়, সেটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে। এবং অনেক সময় তুমি একটা পরীক্ষা দিতে বসলে প্রথমে একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উপর বেস করে পরবর্তী প্রশ্ন করা হবে, তার উপর বেস করে আরেকটা প্রশ্ন করা হবে। সো মূল্যায়ন এবং তোমার হচ্ছে উপদেশ, তোমাকে গাইড করা, মূল্যায়ন ও উপদেশ তোমাকে গাইড করা, বা যারা শিক্ষার্থী তাদেরকে গাইড করা অনেক সহজ হচ্ছে আগের চেয়ে। শিক্ষকদের জন্য তোমার চিন্তা করলে দেখো, যারা শিক্ষক, শিক্ষকদের জন্য তাদের উপস্থাপনা এবং অন্যান্য কোথায় কি জ্ঞান রয়েছে সেটা সে খুব সহজে কালেক্ট করতে পারছে, এবং সেটা সংগ্রহ করে অনেক তথ্যপূর্ণ একটা উপস্থাপন, ক্লাসে একটা জ্ঞান জ্ঞান নির্ভর বক্তব্য উপস্থাপন করতে পারছে।
সো এই শিক্ষাক্ষেত্রে আমাদের এরকম অনেক পরিবর্তন আসছে। শিশুদের ক্ষেত্রে যদি চিন্তা করো, শিশুরা তোমার হচ্ছে যে বিভিন্ন ছবি দেখে শিখতে পারছে। তারপরে কার্টুন আছে, অনেক কার্টুন আছে, অনেক অ্যানিমেশন আছে। যেমন অনেক কার্টুন দিয়ে তুমি তাদেরকে শিখাইতে পারবে। কার্টুন আছে, অ্যানিমেশন আছে, ভিডিও আছে। এভাবে তাদেরকে অক্ষর চেনানোর জন্য অনেক সফটওয়্যার আছে এগুলো। তারপরে হচ্ছে তোমার, তুমি যদি বাংলাদেশে বসে পৃথিবীর অনেক দেশের ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে যে দূর ই লার্নিং বা দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং মূলত, বা ই লার্নিং এগুলোর ব্যবস্থা রয়েছে। ডিস্টেন্স লার্নিং, ডিস্টেন্স লার্নিং বা দূর শিক্ষণ। এই দূরশিক্ষণের মাধ্যমে কি করা যাচ্ছে যে তুমি দূরে বসে, বাংলাদেশে বসে পৃথিবীর নামকরা কোনো ইউনিভার্সিটি থেকে তুমি তথ্য পেতে পারছো, এবং সেখানে তুমি পড়াশোনা করে ডিগ্রি নিতে পারছো। তারপরে তুমি ইন্টারনেটে অনেকগুলো টেস্ট তোমরা ইন্টারের পরে হয়তো বা অনেকে দিয়ে থাকবে, আইএলটিএস, জিআরই, টোফেল, তারপর হচ্ছে সেট, এরকম অনেক পরীক্ষা আছে যেগুলো ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট দিয়ে থাকবে, তোমার দিয়ে থাকে। সেই পরীক্ষাগুলো আমরা আসলে পুরোপুরি ইন্টারনেটে দিতে হয়। হ্যাঁ, তুমি টাকা শোধ করবা বা টাকা পরিশোধ করবা, সেটাও আসলে ইন্টারনেটের মাধ্যমেই পরিশোধ করতে হয়। ঠিক আছে? তারপরে তুমি একবার চিন্তা করো, আগে লাইব্রেরিতে গেলে আমরা যখন তোমরা যখন আরো বড় হবে তখন আরো অনেক লাইব্রেরিতে যাবে। সেই লাইব্রেরিতে গিয়ে একটা বই আছে কিনা সেটা জানতে চাইলে অনেক খোঁজাখুঁজি করতে হতো। এখন কম্পিউটারের স্ক্রিনে তুমি জানো যে কোন বইটা কোথায় আছে। এখানে একটা সার্চ করলেই বইয়ের নাম লিখে বা একটা শব্দ লিখে, যেমন ফিজিক্সের বই খুঁজতে চাই তাহলে ফিজিক্স লিখে একটা সার্চ দিলে, সে আমাকে দেখাবে ফিজিক্সের এই বইটা এইখানে আছে, এই র্যাকে আছে, এত নাম্বার র্যাকে আছে, এবং এত নাম্বার কলামে আছে। আমি সহজেই গিয়ে ওখান থেকে বইটা খুঁজে বের করতে পারবো। সো আমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। এই প্রতিটা জিনিস আমরা তাহলে আলোচনা করলাম, আরও কিছু জিনিস রয়ে গেছে। আমরা তাহলে আজকে কোন কোন জিনিসটা দেখলাম? যোগাযোগের ক্ষেত্রে কি কি অবদান রেখেছে সেটা দেখলাম, কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে অবদান রেখেছে সেটা দেখলাম, এবং শিক্ষাক্ষেত্রে কি কি অবদান রেখেছে সেটা আমরা দেখলাম। হুম। তারপরে আমরা যদি আজকে আরেকটু আলোচনা করি চিকিৎসা ক্ষেত্রে, তাহলে চিন্তা করো তুমি আগে কি করতে হতো, ডাক্তারের কাছে গিয়ে দূর থেকে একজন ডাক্তারের কাছে যেতে হতো, সেখানে সে আমাদেরকে দেখে এবং তার শিডিউল আছে কিনা এটা জানা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার ছিল। এখন বাংলাদেশে কোনো একটা চিকিৎসা করতে গেলে উন্নত বিশ্ব থেকে ডাক্তাররা সেই হচ্ছে তোমার তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছে রোগীকে। তারা এইখানে যে ডক্টর আছেন সেই ডক্টরকে এইখানে দূরে বসে ডক্টররা গাইড করতে পারছেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। তারপর বিভিন্ন ডক্টররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারছেন এই রোগ নিয়ে। ইন্টারনেট থেকে তারা সেই রোগের লক্ষণ এবং অন্যান্য সম্ভাব্য চিকিৎসা কি সেটা নিয়ে সার্চ করতে পারছেন আলোচনা করে বা ইয়ের মাধ্যমে। তারপরে ডাক্তাররা একটা তোমার হচ্ছে বাংলাদেশে যদি চিন্তা করো, জেলা উপজেলা পর্যায়ে বেশ কিছু সরকারিভাবে কিন্তু তোমার হচ্ছে যে কয়েকটি হাসপাতাল জেলা উপজেলা পর্যায়ে টেলিমেডিসিন চালু করেছে। টেলিমেডিসিন মানে দূর থেকেই তোমার চিকিৎসা সেবা দেয়া হবে। টেলিমেডিসিন, হ্যাঁ, আমরা টেলিমেডিসিন নিয়ে আগেও কথা বলেছি। টেলিমেডিসিন চালু করেছে। ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র আছে, বাংলাদেশ সরকারের তথ্য সেবা কেন্দ্র। এই তথ্য সেবার কাছে গিয়ে আমরা বিভিন্ন কোথায় কি চিকিৎসা করানো যাবে, কোন কোন জায়গায় কোন কোন স্পেশালিস্ট ডক্টর আছেন সেটা আমরা জানতে পারি। সো প্রতিটি ক্ষেত্রে, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে এরকম অনেক উন্নয়ন সাধিত হয়েছে, বা খুব সহজে আমরা বিনামূল্যে ইন্টারনেট থেকে অনেক রোগ সম্পর্কে আমরা জানতে পারি যে এই রোগের জন্য কি কি চিকিৎসা হতে পারে, কিভাবে চিকিৎসা হবে এইটা। তারপরে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তোমার আগে কি করতে হতো, পেটের ভিতর বা শরীরের ভিতরে কোনো প্রবলেম হয়েছে সেটাকে অপারেশনের মাধ্যমে কেটে কাটাকুটি করে তারপর দেখতে হতো। এখন অনেক ইমেজিং সিস্টেম আছে যেটার মাধ্যমে অপারেশন না করেই ভিতরের অনেক কিছু বাইরে দেখা যায় যে এটার কি অবস্থা, কোথায় কোনো পাথর হয়েছে কিনা কিডনিতে, বা অন্যান্য অনেক রোগ যেগুলো আছে সেগুলো স্ক্রিনে দেখা যায়। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে চিকিৎসা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চাইতে এখন অনেক দ্রুত, সহজলভ্য এবং
তোমার হচ্ছে যে সঠিক নির্ভুল হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। এবং এটার ফলে মানুষের গড় আয়ুটা আগের চাইতে বেড়ে যাচ্ছে, মানুষ আরো দীর্ঘজীবী হতে পারছে, রোগ ব্যাধির সাথে সংগ্রাম করতে পারছে। এই যে ব্যাপারগুলো, এগুলো বাংলাদেশ উন্নত বিশ্বে অনেক আগেই হয়ে গিয়েছে এবং এখনো অনেক প্রোগ্রেস হচ্ছে। আর বাংলাদেশে এখন হচ্ছে, প্লাস ধীরে ধীরে আরো হবে। তারপরে তুমি ধরো একটা হসপিটালে গেলে, হসপিটালে তোমার ভর্তি থেকে শুরু করে সবকিছু, কত টাকা বিল আসছে, সবকিছু তোমাকে অটোমেশনের মাধ্যমে তোমাকে বলে দিবে। অটোমেশন, অটোমেশন বা তোমার হচ্ছে যান্ত্রিকীকরণ আর কি। স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে বা একটা সিস্টেম আছে, সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলোর মাধ্যমে তোমার সব তথ্য রাখছে। পরবর্তীতে তুমি যখন যাবে, তখন তোমার পূর্বে কি রোগ হয়েছিল, কত টাকা বিল আসছিল, সবকিছু তারা দেখতে পারবে এবং ওখান থেকে অ্যানালাইসিস করতে পারবে। হ্যাঁ, তো এরকম সব বিভিন্ন দিক থেকে চিকিৎসা আমাদের জন্য সহজলভ্য এবং আধুনিকায়ন হয়েছে কার কল্যাণে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির, অর্থাৎ আমরা সংক্ষেপে আইসিটি বলি, আইসিটির কল্যাণে। তো আমরা পরবর্তী ক্লাসে আরো বাকি বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ।